আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। সাফন ভাই তুমি? রুমেশা অবাক হলো। সাফন যে এত লম্বা হবে ও ভাবতেও পারেনি। সাফনের দিকে কিছুটা এগিয়ে এসে রুমেশা বলল, খিদে পেয়েছে তোমার? কিছু করে দিব? সাফন তার গম্ভীর্য বজায় রেখে বলল, না। তারপর কিঞ্চিৎকাল চুপ থেকে বলল, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? পানি শেষ হয়ে গিয়েছিল ভাইয়া, তাই নিতে এসেছিলাম। তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছি, গলা নামিয়ে বলল রুমাইশা। রুমাইশার প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করে সাফান বিরক্তি নিয়ে বলল, পানি শেষ হয়ে গিয়েছিল সেটা ঘুমানোর সময় চোখে দেখিসনি? আর সারা শব্দ না দিয়ে ভূতের মতো এখানে দাঁড়িয়েছিলি কেন? শুধু আকারই বড় হয়েছিস, বোধ বুদ্ধি কিছুই বাড়িনি তোর। ইডিয়েট কোথাকার! সময়ের কাজে সময় করে রাখতে পারিস না? তারপর ধমক দিয়ে বলল, পানি নিয়ে এখনই নিজের রুমে যা। সাফনের এমন ব্যবহার রুমেশা একদম আশা করেনি। এত বছর পর দেখা হলো ওদের, আর সাফন এমন ব্যবহার করলো ওর সাথে। বোতলে পানি ভরে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো রুমাইশা। তখন সাফওয়ানকে পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলতে শুনল, গাধা ছিল আর গাধাই রয়ে গেছে। আর এক মুহূর্ত ও সেখানে দাঁড়ালো না রুমাইশা। ছুটে চলে এলো নিজের ঘরে। এত খারাপ ব্যবহার করার মতো কি করেছে ও? চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ওর। মন খারাপের বস্তা নিয়ে আবারও বিছানায় গেল। ঘুমে যাওয়া পর্যন্ত শুধু সাফনের বলা কথাগুলো মাথায় ঘুরতে থাকলো ওর। সকালবেলা নাস্তার টেবিলে বসে রুমাইশা রুনিয়াকে বলল, ফুপ্পি, আমার একটু কলেজে যেতে হবে। পোয়েট্রি কিছু নোট দিয়েছে স্যার, ওগুলো আনতে হবে। রুনিয়া গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, একা যাবি? সাফিনকে পাঠাবো তোর সাথে? না ফুপ্পি, আমি একা যেতে পারবো, সমস্যা হবে না। রুনিয়া বললেন, আজ কিন্তু রিক্সাওয়ালা ধর্মঘট করেছে। তোর ফুপ্পা বলেছিল রাস্তায় রিক্সা পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। রুমাইশা খেতে খেতে বলল, তাহলে সাফিনকে বল আমাকে দিয়ে আসতে। সরি, তাহলে সাফিনকে বলো আমাকে দিয়ে আসতে। সাফিন তখন সেজেগুজে ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। রুমাইশার কথা কানে যেতেই ও নামতে নামতে বলল, আমার আজ সময় হবে না, আমার এক্সাম আছে 10টায়, আমি ফিরে এসে খেয়ে নেব মা। বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল ও। ওকে আমার তাড়াহুড়া করে বেরিয়ে যেতে দেখিয়ে রুনিয়া রুমাইশাকে বলল, তাহলে তোর ফুপ্পাকে বলি বাইকে করে দিয়ে আসবে তোকে। রুমাইশা মাথা নাড়ে সম্মতি জানালো। রুনিয়া সাফনের জন্য নাস্তা রেডি করে নিয়ে সেটা দিতে ছাদের দিকে এগোলো। মিনিট 2 পর ফিরে এসে বলল, সাফন আজ কলেজ যাচ্ছে। আজ নাকি কলেজে গাজীপুর থেকে কিছু লোকজন আসবে, তাই সব শিক্ষক বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। তাহলে তুই ওর সাথেই যা নাকি? খাওয়া থেমে গেল রুমাইশার। মুখ শুকিয়ে গিয়েছে ইতিমধ্যে। শুকনো মুখ নিয়ে রুমিনাকে জিজ্ঞেস করলো, ভাই আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে? না, আমি ওকে বলিনি এখন ব্যাপারটা। ও যখন নিচে নামবে তখন বলবো, তাহলে আর না করার সুযোগ পাবে না। তুই দ্রুত খেয়ে রেডি হও। রুমাইশা আশাহত কণ্ঠে বলল, ভাই আমাকে নিয়ে যেতে রাজি হবে না ফুপ্পি, তুমি ফুপ্পাকে বলো। আরে আমি বললে দেখবি, না বলবে না। ও না নিয়ে গেলে তখন তোর ফুপ্পা নিয়ে যেতে বলবো। আনে যা এখন। রাতের কথা কিছু বলল না রুমাইশা তার ফুপ্পিকে। দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে গেল রেডি হতে। ব্যাগ গুছিয়ে বোরকা পরে নিল। ওর রেডি হওয়া শেষ না হতেই ছাদের সিঁড়ি দিয়ে জুতো খটখট শব্দ তুলে নামছে কেউ। শব্দটা শুনতে পেল রুমাইশা। দ্রুত গোছানো শেষ করে ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলে বের হলো। ততক্ষণে সাফওয়ান হলরুমে চলে গেছে। সাফওয়ানকে হলরুম পার হয়ে যেতে দেখে রুবিনা দ্রুত সাফওয়ানকে ডাক দিল। মায়ের ডাকে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর দাঁড়িয়ে ঘড়ির দিকে একবার তাকালো, ঘাড় ঘুরে ফিরে তাকালো রুনিয়ার দিকে। চোখর গগলস, মুখে কালো রঙা মাস্ক। গগলস আর মাস্কের মাঝখানে চোয়াল কিছুটা অংশ দৃশ্যমান। পরনে একটা নীল রঙা ব্লেজার আর কালো রঙা জ্যাকেট। হাতের ওপর গ্লাভস। মাথার ঝাঁকড়া চুলগুলো পেছনে দিকে এলিয়ে দেওয়া। সুইটার বুটে হয়ে সাবিয়ান ভঙ্গিতে প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুঠামধীর সাফওয়ান। রুমাইশা দোতলা থেকে সাফওয়ানকে এমন এক মনে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ব্লু সুইটের নিচে ব্ল্যাক কালারের ফুল সিম্পল টি শার্টের শরীরে আটসাটভাবে লেগে আছে। শরীরে প্রতিটা পেশি ভাঁজে তাতে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চুলগুলো কুইজ স্টাইলে মাথায় সেট করে হয়েছে। কপালের ওপর তীক্ষ্ণ ব্রুজোড়া কুচকে আছে কোনো এক অজানা বিরক্তিতে। ইনি কি সবসময় হট মেজাজে থাকেন নাকি, ভাবল রুমাইশা। রুমির কলেজে একটু কাজ আছে, তুই ওকে একটু সাথে করে নিয়ে যেতে পারবি? আজ রিক্সাওয়ালাদের ধর্মঘট চলছে, আর সাফিনও কলেজে চলে গেছে, ওর এক্সাম আছে তাই। রুনিয়ার থেমে থেমে বলা কথা সাফন শুনল। রুমাইশা চোখ বন্ধ করে আছে। হয়তো এখন ভাইয়া বলবে পারবো না, বা বলবে নিজে নিজে যেতে। রুমাইশা একটা কড়া করে না শোনার শব্দের জন্য অপেক্ষা করতে লাগলো। মায়ের কথা শোনার পর সাফান ঘাড় ঘুরে একবার দোতলার দিকে তাকালো। রুমাইশা চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। সাফান তেজক দৃষ্টিতে দেখল ওর কিংবদন্তি। তারপর আবার রুনিয়ার দিকে তাকিয়ে বলল, আসতে বলো, আমি গ্যারেজে যাচ্ছি। এরপর আবার আগের মতো করে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে বাইরে বেরিয়ে গেল সাফওয়ান। রুনিয়া রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলো নিচে নেমে দ্রুত যাওয়ার জন্য। রুমাইশা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে বাইরে চলে গেল। সাফওয়ান তখনও গ্যারেজ থেকে গাড়ি বের করছে। গাড়ি বের করে নিয়ে এসে মেন গেটের সামনে সাফওয়ান তার ডার্ক পিচ কালার মার্সিডিজ ব্র্যান্ডসটা এনে দাঁড় করিয়েছে। ড্রাইভিং সিটে বসে রুমাইশার ওঠার অপেক্ষা করতে লাগলো। কিন্তু রুমাইশা এখনো আসতে না দেখে গাড়ি উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো ও। গাড়ি থেকে কিছুটা দূরে সাফওয়ানের দিকে তাকিয়ে ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে রুমাইশা। ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাফওয়ানের বুড়ো জোড়া কুচকে ধমক দিয়ে বলল, তোকে কি এখন কোলে করে গাড়িতে তুলতে হবে? থতমত খেয়ে গেল রুমাইশা। ও এতক্ষণ সাফওয়ানের কারটাকে দেখছিল। ভাইয়া মার্সিডিজ কিনেছে, ফুপ্পি সাফিন কেউ তো এই কথা বলেনি। বাহ, বড়লোকস। এসব ভাবতে ভাবতে গাড়িতে ওঠার কথা ভুলে গিয়েছিল। তাড়াতাড়ি এসে গাড়ি দরজা খোলার জন্য দরজায় হাতল ধরে টান দিল ও, কিন্তু দুর্ভাগ্যবশত খুলতে পারল না। ভীষণ অস্বস্তিতে পড়ে গেল রুমাইশা। সাফওয়ান হয়তো ওকে এখন আনাড়ি ভাববে। আবারও চেষ্টা করলো রুমাইশা। পরপর আরও দু একবার চেষ্টা করলো। যখন দরজাটা খুলতে পারল না, তখন সাফওয়ান ড্রাইভিং সিটের পাশে দরজাটা খুলে নেমে এসে গাড়ি থেকে ওর দিকে তাকালো। চরম বিরক্তি নিয়ে তাকালো রুমাইশার দিকে। তারপর গাড়ির দরজাটা খুলতে খুলতে বিরক্ত কণ্ঠে বলল, এই কারণে আমি এইসব উটকো ঝামেলা ঘাড়ে চাপাতে চাই না, আর আমার মা সেসব আমার ঘাড়ে চাপিয়ে দেয়। খুব লাগলো কথাটা রুমাইশার মনে। ও তাহলে উটকো ঝামেলা? চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইলে ওর। দাঁতে দাঁত চেপে কোনো রকম আটকালো ও। প্রাণ থাকতে এ লোকের সামনে কাঁদা যাবে না, আর কোনো দিন এর সাথে যাবে না কোথাও। চুপচাপ গাড়িতে উঠে বসলো রুমাইশা। ও গাড়িতে উঠে বসলে সাফওয়ান গাড়ির দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। সারাটা রাস্তায় কেউ আর কোনো কথা বলল না। সাফওয়ানদের বাসা থেকে AM কলেজ এর দূরত্ব 6 কিলোমিটার। রিক্সা যেতে 30 মিনিটের মতো লাগে। কলেজে কিছুটা কাছাকাছি আসার পর ফাঁকা রাস্তা দেখে গাড়ি থামিয়ে দিল সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটের দরজা খুলে নিচে নেমে গিয়ে রুমাইশা পাশে দরজাটা খুলে দিল। রুমাইশাকে নামতে বলল ও। হঠাৎ নেমে যেতে বলায় রুমাইশা প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর গাড়ি থেকে নামলো। সাফওয়ান রুমাইশার সে দৃষ্টি কোনো রকমের তোয়াক্কা না করে দরজাটা লাগিয়ে আবারও গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর সামনে তাকানো অবস্থায় বলল, এখান থেকে হেঁটে চলে যা। আমি চাই না তোকে আমার সাথে দেখে কলেজে কোনো রিমর্ম এর সৃষ্টি হোক। আর তারপর গাড়ি নিয়ে রুমাইশার সামনে থেকে সা করে চলে গেল। সাফওয়ানের এমন ব্যবহারে প্রচুর কষ্ট পেল রুমাইশা। মুখটা চুপসে গেল ওর। ওখানে থেকে হেঁটে হেঁটে কলেজে পৌঁছালো ও। এক্সাম শুরু হতে আর একদিন আছে। ধুমছে পড়াশোনা করছে রুমাইশা, সাথে সাফিনও। সেই দিনের পর থেকে সাফওয়ানের আর দেখা পায়নি সে। শেষ রাতে সেই অদ্ভুত শব্দটারও হয়নি আর। সেটাকে নিছক মনে ভুল ভেবে নিয়েছে রুমাইশা। হয়তো মস্তিষ্কের ওপর চাপ পড়েছিল অনেক, তাই ভুলভাল দেখেছে। ওসব নিয়ে তার মাথা ঘামায়নি ও আর। পড়াশোনা শেষ করে 1টার দিকে ঘুমাতে গেল রুমাইশা, কিন্তু চোখে ঘুম ধরা দিল না ওর। 1 ঘন্টা ধরে এপাশ ওপাশ করলেও ঘুম আসলো না।
রুমেশার মনে পড়ে সন্ধ্যাবেলায় এক কাপ কফি খেয়েছিল ও। আজ আর ঘুম হবে না, কফিটা সকালে খাওয়া উচিত ছিল। ঘুম না আসায় অগত্যা ফোন চাপাচাপি করতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ কারো পায়ের আওয়াজে শুনতে পেল রুমেশা। খালি পায়ে কেউ চাঁদের সিঁড়ি বেয়ে নামছে। শব্দটা তীক্ষ্ণ না হলেও চারিদিকে নিস্তব্ধতা থাকার শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছে রুমাইশা। নিশ্চয় সাফওয়ান ভাই, আজ হয়তো আবারও ঠান্ডা পানি আর আইসক্রিম ক্রেভিং জেগেছে ওনার। এসব ভেবে নিয়ে আবারও ফোন চালাতে মনোযোগ দিল রুমাইশা। পরক্ষণে মাথা চাপল অন্য বুদ্ধি। সাফওয়ান ভাইয়ের চেহারা দেখেনি ও, ইভেন ফুপি বা সাফিনও না। কারোর সামনে আসে না তিনি। রুমাইশা তড়াক করে শোয়া থেকে উঠে বসলো বিছানায়। আজও সাফওয়ানের চেহারা দেখবে যেভাবেই হোক। হলরুম থেকে সিঁড়ি বেয়ে উঠে একটুখানি বাঁদিকে রুমটাই রুমাইশার, তাই দেখে সুবিধা হবে। বিছানা থেকে উঠল রুমাইশা। তারপর ধীর পায়ে নিঃশব্দে রুমের দরজাটার কাছে গিয়ে দাঁড়ালো। দরজাটা আস্তে করে অল্প একটু খানি খুলে কোনো রকমের এক চোখ দেখতে পাবে এমনভাবে দাঁড় করালো দরজার পেছনে চোখটা। কিন্তু সেখান থেকে শুধু সিঁড়ি আর সিঁড়ি, সামনে হলরুমের কিছু অংশ দেখা যাচ্ছে, তার উপাসে আর নজর যাচ্ছে না। হলরুমে আলো বেশি নেই, একটা হলুদ রঙের টিমটিমে ডিমলাইট জ্বালানো। রুনিয়া আর ইস্তেক আহমেদ রুমের দরজা কিছুটা ওপরের, যদিও সেই আলো রান্নাঘর অবধি খুব কম পরিমাণে পৌঁছাচ্ছে। সাফওয়ান ততক্ষণে সিঁড়ি বেয়ে নেমে কিচেনের দিকে এগোলো। পিছন থেকে কিছু দেখা যাচ্ছে না। রুমাইশা ওইখানে দাঁড়িয়ে থাকলো সাফওয়ান আবার রান্নাঘর থেকে ব্যাক করার অপেক্ষায়। মিনিট 5 পরে রান্নাঘরের দিক থেকে টুংটাং শব্দ হয়ে এরপর সাফওয়ানের পায়ের শব্দ শোনা গেল আবার। সাফওয়ান আবার এদিকেই আসছে। এক্সাইটমেন্ট রুমিয়ার বুকের ভিতর দিরিম দিরিম শব্দ হচ্ছে। আশ্চর্য লাগছে তার, সে কিনা একটা ছেলে চেহারা দেখার জন্য রাত 3টা বাজে দরজার পেছনে লুকিয়ে আছে। খুব অদ্ভুত কর্মকাণ্ড। যাই হোক, সাফওয়ান যতই সিঁড়ি দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনার রুমাইশার বুক ধুকধুক বাড়ছে। বাঁ হাতে আইসক্রিমের বক্স আর ডান হাতে স্পুন নিয়ে হলরুমের পার হয়ে সিঁড়ি ওঠার জন্য অগ্রসর হয়ে সোজা উপরের দোতলার দিকে তাকালো সাফওয়ান। আর তখনই সাফওয়ানকে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো রুমাইশার। সাফওয়ান আর তার চোখে গগলস পড়েনি, আর সেই গগলসের আড়ালে থাকা চোখ জোড়া দেখে আটকে উঠল রুমাইশা। নিজে অজান্তে বিড়বিড় করে শুধালো, সাফওয়ানের চোখ, সাফওয়ান ভাইয়ের চোখ এমন কেন? শিকারি চোখের কোটর ঈষৎ সবুজ ঈষৎ ধূসর রঙা মণি দুটো নিশাচারীর হিংস্র মাংসশাসী প্রাণীদের মতো জ্বলজ্বল করছে অন্ধকারে, ভেতরে দৈত্যিক ছড়াচ্ছে তার চোখ জোড়া। মুখের অভিব্যক্ত মনে হচ্ছে এখনই হিংস্র জানোয়ারের মতো নিজের ক্ষুধা মেটাবে কার ওপরে ঝাঁপিয়ে পড়ে। তার গলায় এক কামড় বসিয়ে গলার নল খুলে ফেলবে ও। ভয়ে গলা শুকে কাঠ হয়ে গেল রুমাইশার। বুকে যে টিপ টিপ এতক্ষণে এক্সাইটমেন্টের কারণে হচ্ছিল তা এখন রূপ নিল ভয়ে। কিন্তু এরপর সাফওয়ানের গলা, ঘাড় ও বুকের চামড়ার দিকে চেয়ে দেখল রুমাইশা। আটকে উঠল আবারও। সাফওয়ান, সাফওয়ান ভাইয়ের চামড়ার সাথে লেগে থাকা ওগুলো কি? ধীর পায়ে ওপরে ওঠে সাফওয়ান। গায়ে ওর শুধু একটা মাত্র আন্ডার শার্ট। শরীরে বেশ কিছু নির্দিষ্ট অংশ ওর মানব শরীরের চামড়ার পরিবর্তন সাপের শরীরের স্কেলের আবরণের মতো। ধূসর সবুজ বর্ণের চকচকে স্কিন, যার ওপরে ডিম লাইটের মৃদু আলো পড়তেই ঝিকঝিক করছে। কথা বলতেই যেন ভুলে গেল রুমাইশা। সাফওয়ানের শরীরের ওপর পড়া আলো প্রতিফলন হয়ে এসে ওর চোখে পড়ল কয়েক সেকেন্ডের জন্য। রুমাইশা বুঝে উঠতে পারছে না সে সাফওয়ানের সাথে আসলে কি হচ্ছে, ওর এই অবস্থা কেন। কিন্তু পরক্ষণে সাফওয়ান সিঁড়ির আর একটু কাছাকাছি আসতেই রুমাইশা যা দেখলো তাতে তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে স্পুনে লেগে থাকা আইসক্রিম ছেটে খাওয়ার জন্য মুখটা খুলল সাফওয়ান। আর এরপর মুখ হাঁ করতেই সাফওয়ানের কুচকুচে কালো মুখঘরের ভেতরে ক্যানাল দাঁতের জায়গায় রুমাইশা দেখতে পেল দুইটা ঝকঝকে সাদা তীক্ষ্ণ ধারালো লম্বা আর সরু দাঁত। আর তারপরই মুখ থেকে বের হয়ে এলো প্রায়
7 ইঞ্চি দৈর্ঘ্য কালো লকলকে আগা থেকে দ্বিখণ্ডিত একটি জিহ্বা, আর সেই জিহ্বা দিয়ে আইসক্রিমের স্পুনটি লোহন করতে লাগলো সাফওয়ান। ভয়ে উত্তেজনায় রুমাইশার মুখ থেকে আওয়াজ নির্গত হতে যাচ্ছিল। দ্রুত মুখের উপর হাত চাপা দিয়ে বহু কষ্ট করে সে আওয়াজটা দমন করল রুমাইশা। সাফওয়ান ততক্ষণে রুমাইশার কামরা পার করে ছাদে যাওয়ার সিঁড়ি দিয়ে উঠে গেছে, আর এরপর ধীরে ধীরে সাফওয়ানের পায়ের শব্দ মিলিয়ে যেতে শুরু করলো। সে হাঁফ ছেড়ে বাঁচল। দ্রুত গতিতে কামরার দরজাটা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বিছানায় গিয়ে বসে পড়ল রুমাইশা। চোখ দুটো বিস্ফোরিত। এটা কি দেখল সে? এটা সাফওয়ান, ওর সাফওয়ান ভাইয়া। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না রুমাইশা। অসংলগ্নভাবে হাত দিয়ে নিজের চোখ মুখ হাতড়াতে লাগলো ও। না, এটা স্বপ্ন না, সত্যি সত্যি সাফওয়ান ভাইয়া এমনি। তাহলে তাহলে ছোটবেলায় ওকে যে কামড় দিয়েছিল ভাইয়া, ওই কামড়ের জন্য তবে এত অসুস্থ হয়ে গিয়েছিল ও। ওই দাঁত দুটো কি তবে বিষাক্ত? তবে কি সাফওয়ান ভাইয়ের জন্য কারোর সামনে আসেনি? আর এটা কি ফুপ্পি, ফুপ্পা, মা, বাবা, রাফসান ভাই সবাই জানে? সবাই, শুধু ও আর শাফিন জানে না? সিরিয়াসলি? এত বড় একটা সত্য কিভাবে ওরা লুকিয়ে রাখলো? কিভাবে পারলো? সাফওয়ান ভাই হঠাৎ করে কাউকে না জানিয়ে সিঙ্গাপুর চলে যাওয়ার কি তাহলে এটাই কারণ? কিন্তু সাফওয়ান ভাই এরকম হলো কিভাবে? ছোটবেলায় তো ঠিকই ছিল, কি হলো তবে? ভাইয়া এরকম বদলে গেল কেন? ভাইয়া এই হাল কিভাবে হলো? কে করলো? প্রশ্নে জর্জরিত হয়ে গেল রুমাইশার মনটা। মাথাটা ঘুরছে ওর, এসব কিছু নিতে পারছে না। মাথা কাজ করছে না ওর। চোখ মুখ ভয় আর বিস্ময় নিয়ে বিছানায় পিঠ ঠেকালো। সে রাত আর ঘুম আসলো না রুমাইশার। সমস্ত রাতে সাফওয়ানের সে ভয়ঙ্কর চেহারাটার চোখের সামনে ভাসতে থাকলো সারাক্ষণ। সকালবেলা ফোলা ফোলা চোখ মুখ নিয়ে নাস্তার টেবিলে এসে পড়ল রুমাইশা। শাফিন এত কিছু খেয়াল করেনি। সে এসেছে রুমাইশার কিছুক্ষণ পর। সে নিজে একটা চেয়ার টেনে বসে রুমাইশার দিকে তাকিয়ে দেখল। রুমাইশা ফোলা ফোলা চোখ মুখ দেখে শাফিন উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার আপু, তোমার চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? রাতে ঘুমাওনি ঠিকঠাকভাবে? রুমাইশা উদাস গলার প্রশ্নের উত্তর দিল, না রে, তেমন কিছু না, এমনিতেই ফোলা ফোলা লাগছে। রুমাইশার গলা শুনে শাফিন বুঝল কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু আর ঘাটল না ও। শাফিন নাস্তায় শেষ করে উঠে চলে গেল। রুমাইশা তখনও বসে রইল টেবিলে। রুনিয়া কিচেন থেকে হন্তদন্ত হয়ে নাস্তার প্লেট নিয়ে সাফওয়ানকে দিতে যাচ্ছিল ছাদে। রুমাইশাকে বসে থাকতে দেখে অনুরোধ স্বরে বলল, রুমি মা, সাফওয়ানকে এটা একটু দিয়ে আয় তো। চুলায় ওর ওপর তরকারিগুলো পুড়ে যাবে ওকে দিয়ে আসতে গেলে। তার উপর আবার তোর ফুপ্পা অফিসে যাবে, তাকে দুপুরে খাবার দিতে হবে। সাফওয়ানের কাছে যাওয়ার কথা শুনি গলা শুকিয়ে গেল রুমাইশার। সাথে সাথে কাল রাতে দেখা সেই দৃশ্যের কথা মনে পড়ে গেল ওর। চোখ মুখ হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। রুনিয়ার একবার বলল, রুনিয়াকে একবার বলতে চাইল, সে আমি রান্নায় ঘরে দেখতে সামলে নিচ্ছি, তুমি না হয় ভাইয়াকে খাবারটা দিয়ে আসো। কিন্তু ফুপ্পি যদি সেটাকে বেয়াদবি হিসেবে নেয় বা ওকে যদি সন্দেহ করে, তাই আর কিছু বলল না রুনিয়াকে। ঠিক আছে দাও, আমি দিয়ে আসছি বলে চেয়ার ছেড়ে উঠে রুনিয়ার হাত থেকে নাস্তার ট্রেটা নিয়ে সেই দিকে এগোতে লাগলো। রুনিয়া পেছন থেকে বলল, নাস্তাটা ওর রুমে দিতে হবে না, রুমের বাইরে যে টেবিলটা রাখা আছে ওর উপরে রাখিস, আর ওকে বলিস বাইরে থেকে নাস্তা দিয়েছিস। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপরে ধীর পায়ে দোতলার পার হয়ে উঠে গেল ছাদের সিঁড়িতে। প্রতিটা কদম এগোনোর সাথে সাথে রুমাইশার ভয় বাড়ছে, বুকের ভেতর দ্রিম দ্রিম করছে। যদিও এখন দিন, তারপর ও রুমাইশার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়। ছাদে পৌঁছানোর পর রুমাইশার হাত অস্বাভাবিকভাবে থরথর করে কাঁপতে লাগলো। কাঁপুনি চোটে ট্রের উপরে থাকা পানি ভর্তি গ্লাস থেকে ছলক করে একটু পানি বাইরে পড়ল। রুমাইশা নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। দ্রুত পায়ে এগিয়ে এসে টি টেবিলের উপর নাস্তার ট্রেটা রেখে কোনো রকম বলে উঠল, সাফওয়ান ভাই, আপনার নাস্তা। কিন্তু সেটা বলতে গিয়েও গলায় আটকে গেল রুমাইশার। কথাটা বললেই সেখান থেকে এক প্রকার ছুটে পালিয়ে গেল ও। সাফওয়ান এতক্ষণ কামরার ভেতর থেকে জানালার থাই গ্লাসের ওপাশ থেকে
রুমাইশাকে দেখছিল। রুনিয়াকে সে কতবার করে বলেছে যে সে ছাড়া অন্য কেউ যেন তাকে নাস্তা না দিতে আসে। তারপরও ওর মা রুমাইশাকে পাঠালো। মনে মনে ভীষণ ক্ষিপ্ত হলো সাফওয়ান মায়ের ওপর। কিন্তু রুমাইশার আচরণ তার কাছে কেমন যেন অস্বাভাবিক ঠেকলো। রুমাইশা এইভাবে হাত কাঁপছে, চোখ মুখে অস্বাভাবিকতা, আর কথা বলতে গিয়ে জয়তার সবে লক্ষ্য করেছে সাফওয়ান। কিন্তু সেটা নিয়ে বেশি মাথা ঘামালো না ও, আবার নিজের কাছে মন দিল। রুমাইশা ছুটে গেল নিজের কামরায়। চারপাশে সবকিছু স্বাভাবিক থাকলেও রুমাইশা আর স্বাভাবিক থাকতে পারল না। ভুলতে পারল না সেদিনে দেখা দৃশ্যটা। পরের দিন এক্সাম শেষ করে সন্ধ্যায় ফিরল রুমাইশা। ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে গেল। গতকাল থেকে কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলল না ও। ব্যাপারটা কেউ লক্ষ্য না করলেও সাফিন করেছে। রাতের বেলায় রুনিয়া যখন ঘুমাবে যাবে, তখন সাফিন রুনিয়াকে গিয়ে বলল সে রুমাইশাকে অনেক মন খারাপ হতে দেখেছে। সে কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না। যদিও সাফিন অনেকবার জিজ্ঞেস করেছে রুমাইশাকে কোনো কিছু হয়েছে কি না, কিন্তু আশা অনুরূপ কোনো উত্তর পায়নি। রুনিয়া সাফিনকে অভয় দিয়ে বলল, ঠিক আছে, কাল সকালে আমি ওর সাথে কথা বলবো, তুই চিন্তা করিস না। সাফিন ও মায়ের কথা আশ্বস্ত হয়ে নিজের রুমে চলে গেল। সাফিনের সব থেকে দরকার হলো মা, তারপর রুমাইশা। অতটা বেশি দরকার না হলে সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখত সাফিন আর রুমাইশা। নিজের বড় বোনের চাইতে বেশি কিছু ছিল যে রুমাইশা সাফিনের কাছে। সাফওয়ান সিঙ্গাপুরে যাওয়ার পর সবচেয়ে বেশি একা হয়ে যায় সাফিন। তাকে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরে বেড়াতো সেই সাফওয়ান ভাই যখন দেশের বাড়ি চলে গেল, তখন ভাইয়ের জন্য পরাণটা পুড়ে একাকার হয়ে গিয়েছিল। পুরো এক সপ্তাহ জ্বলে পুড়ে গিয়েছিল সাফিন। তখন এই বড় বোনের মতো রুমি আপুই তাকে সঙ্গে দেওয়ার জন্য সারাক্ষণ ফোনে যোগাযোগ রেখেছিল তার সাথে, কাউকে না জানিয়েই। তাই সেই রুমি আপু এইভাবে মন খারাপ করে থাকতে দেখে মোটেও ভালো লাগছে না সাফিনের। রুনিয়াও ব্যাপারটা নিয়ে চিন্তিত। এটা নিয়ে ইশতিয়াক আহমেদের সাথেও তিনি কিছুক্ষণ কথা বললেন। ইশতিয়াক আহমেদ বললেন, হয়তো বাড়ি থেকে দূরে এসেছে, এতদিন থাকার অভ্যাস নাই, এই জন্য মন খারাপ করে আছে। শামসুল আর আয়েশাকে বলো এসে 2 দিন থেকে যেতে। রুমি তো আর এক্সামের সময় এখন বাড়ি যেতে পারবে না। আর রুমিকেও বলে দেখো, ও যদি গিয়ে 2 দিন থাকতে চায় তাহলে আসুক। রুনিয়াও শামসুলের সাথে সায় মিলে বললেন, হ্যাঁ তাহলে তাই আসুক। নেক্সট এক্সাম আগে 5 দিন বন্ধ আছে ওর, 2 দিন গিয়ে বাড়িতে ঘুরে আসুক। রাতেই রুনিয়া শামসুলের কাছে ফোন দিয়ে আগামীকাল আসতে বললেন আয়েশা খানমকে সাথে নিয়ে। ক্লান্তির কারণে আজ রুমাইশাও সকাল সকাল শুয়ে পড়েছে। এমনিতেই সাফওয়ান ভাইয়ের ওই সমস্ত ব্যাপার নিয়ে অনেক প্রেশার ছিল ওর। তারপর আবার 4 ঘন্টা এক্সাম। বিছানায় যাওয়ার আধা ঘন্টার ভিতরে ঘুমিয়ে পড়ল রুমাইশা। পরদিন সকালে শামসুল আর আয়েশা আসলো রুমাইশাকে নিয়ে গেল বাড়িতে। যদিও 2 দিন থাকলো না রুমাইশা, যাওয়ার পরের দিনই চলে আসলো। এসে পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নিতে লাগলো। তবে বাড়ি থেকে ফিরে এসেও মন খারাপ কাটলো না রুমাইশার। আগের মতো নির্জীব হয়ে গেল। কার সাথে ঠিকভাবে কথা বলল না। সাফিন কয়েকবার ওকে চিয়ার আপ করে গেলেও ব্যর্থ হলো। উল্টো রুমাইশা সাফিনকে বলল, বিরক্ত করিস না, নেক্সট এক্সামটা অনেক হার্ড, পড়তে বসবো। সাফিন বেচারা আর কিছু বলল না। রুমাইশাকেও নিজের মতো থাকতে দিল। কিন্তু পরক্ষণে কিছু একটা ভাবলো, মাকে দিয়ে তো কাজ হলো না, ভাইকে বলে দেখবে। ভাইয়া নিশ্চিত কোনো না কোনোভাবে আপুর মন খারাপের কথা জেনে ফেলবে। যেই ভাবনা সেই কাজ। সাফওয়ানের ফোনে ফোন দিল সাফিন। সাফিনের সরাসরি তো আর তার নিকটে উপস্থিত হওয়া সম্ভব না, সে সাহস সাফিনের নেই। 2 বার রিং হওয়ার পর সাফওয়ান কল রিসিভ করলো। আর তারপর সাফিনকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ভাড়াকি কণ্ঠে বলে উঠল, সিরিয়াস কোনো কথা হলে বল, নাহলে বিরক্ত করিস না। মনে মনে খুব রাগ হলো সাফিনের। সে ছোট বলে কি সবাই তাকে বিরক্ত বস্তু মনে করে? সে কি বাচ্চা? কিন্তু আপাতত রাগারাগির পাশে গেল না সে। তোমাকে কিছু সিরিয়াস কথা বলেছিল। তোমার কাছে সিরিয়াস কিনা জানি না, তবে আমার কাছে বিষয়টা অনেক সিরিয়াস। সাফওয়ান তার কঠিনতা বজায় রেখে জিজ্ঞেস করলো, টাইটেল? রুমি আপু। সাফওয়ান ল্যাপটপে একটা আর্টিকেল লিখছিল। রুমির নামটা শুনতেই লেখা থামিয়ে দিল ও। তারপর আগের মতো করে জিজ্ঞেস করলো, বল কি ব্যাপার? সাফিন এক নাগাড়ে বলতে শুরু করলো, রুমি আপু বিগত কয়েকদিন ধরে কেমন যেন মন খারাপ করে আছে। আগের মতো হাসে না, কথা বলে না,
সবসময় একটা উদাসীন উদাসীন ভাব। আমি জিজ্ঞেস করেছি আপুকে কয়েকবার, কিন্তু আপু কিছু বলেনি। পরে আম্মুকে বললাম আপুর মন খারাপের বিষয়টা তদন্ত করে দেখতে, কিন্তু আম্মু কী করলো, ওকে বাড়ি পাঠিয়ে দিল। রুমাইশা বাড়ি চলে গেলেও কিন্তু তার মন ঠিক হলো না। আর এদিকে রুমাইশার বাড়ি চলে গেছে শুনি সাফনের কথা বলা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, রিমু বাড়ি চলে গেছে? গিয়েছিল, আবার এসেছে কালকে। আচ্ছা, তারপর? তারপর এখনো আপুর মন ভালো হয়নি, আগের মতোই আছে। সিরিয়াস কণ্ঠে বলল সাফিন। সাফান টেবিলে কুনি রেখে হাতে কলমটা আঙ্গুলের ডাগায় নিয়ে ঘোরাতে ঘোরাতে আগের মতোই গম্ভীরে প্রশ্ন করল, এখানে আমার ভূমিকা কি? আমাকে ফোন দিয়েছিস কেন? তুমি আপুর সাথে একটু কথা বলে দেখো, হয়তো এমন হতে পারে আপুকে কেউ ডিস্টার্ব করেছে, কোনো ছেলে বা ওকে কেউ বাজে কথা বলেছে, তোমার সাথে বলতে পারে। তুমি জিজ্ঞাসা করো তো, মিথ্যা বলতে পারবে না, কারণ তুমি গুরুজন। জায়গা মতো কথাগুলো বলতে পেরে সাফিন খুব মজা পেল। এতে নিশ্চিত কাজ হবে। রুমাইশাকে কেউ ডিস্টার্ব করতে পারে ভেবেই বুড়ুকুচকে হয়ে গেল সাফিনের। বলল, হয়েছে, আমি কথা বলে দেখব। সাফিন খুশি হলো অনেক, কিন্তু ফোনে সেটা প্রকাশ করলো না। আগের মতো করেই বলল, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে রাখছি এখন। কিন্তু এ রাখা আর সাফানের নিজের কল কেটে দিল। আর সাফান কল কেটে দিতেই সাফিন খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলল, যাক, রুমিয়াপুর আর মন খারাপের অবস্থায় দেখা লাগবে না। ভাইয়া সব সমস্যার সমাধান করে দেবে, ঠিক আগের মতো করে। রাতে পড়া শেষ করেই একটু সকাল করেই শুয়ে পড়ল রুমাইশা। শরীর মন কোনোটাই তার ভালো নেই। কিছুক্ষণ যেন শান্তি পাচ্ছে না কিছুতেই। ঘুমও হচ্ছে না ঠিকঠাক। নকশাদা পলঙ্কের বেগুনি নীল মিশেলের ফুলের বিছানার উপর চিত হয়ে পা দুটোর ডান পাশ করে বিছানার গায়ে রেখা সিলিংয়ের দিকে তাকিয়ে আছে রুমাইশা। কি যেন এক অশান্তি তাড়া করে চলেছে ওকে। কিছুতেই স্বাভাবিক হতে পারছে না ও। বিগত কিছুক্ষণের কথা ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল রুমাইশা। এই অশান্তির কথা ও আর কাউকে বলতে পারবে না, আর না সইতে পারছে। চোখ ফেটে পানি আসতে চাইছে ওর। এমন সময় দরজায় হঠাৎ করেই নক পড়ল। রুমাইশা শোয়া থেকে উঠে বসল, চোখ দুটো মুছে নিল ভালোভাবে। এই অসময় কি আসবে, ফুপ্পি নাকি সাফিন? ভাবতে ভাবতে উঠে দরজা খুলে দিল রুমাইশা, কিন্তু কাউকে সামনে পেল না। মনে মনে সাফিনের উপর খুব বিরক্ত হলো। নিশ্চিত এটা ওর কাজ। দরজায় নক দিয়ে দৌড় দিয়েছে। নিজের শেখ বিলাস করার সময় এই রকমের ডিস্টার্ব তার মোটেও পছন্দ হয় না। নিজের শোক বিলাস করার সময় এই রকমের ডিস্টার্ব তার মোটেও পছন্দ হলো না। মনে মনে সাফিনকে খুব করে বকা দিচ্ছে। ব্রুকুটি করে দরজা আবারও বন্ধ করতে গেলেই রুমাইশা শুনতে পেল, রিমু। হঠাৎ করে গম্ভীর শান্ত কণ্ঠে নিজের নাম শুনে চমকে লাফিয়ে উঠল রুমাইশা। মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হয়ে আসলো, সাফন ভাইয়া, ভাইয়া এখানে এত রাতে? বুকের ভেতর হাতুড়ি পেটাতে শুরু করলো রুমাইশার। ভয়ে কুকুরি গেল ও। দরজার পাশে আবছা অন্ধকারের জায়গাটায় ছাইরাঙা আন্ডার শার্টার, কালোর ওপরে ছাইরাঙা ট্রাউজার, দেওয়ার ট্রাউজার পরে মুখে মাস্ক আর চোখে ডার্ক গগলস পরে দাঁড়িয়ে আছে সাফওয়ান। দুই হাত ট্রাউজারের পকেটে রাখা। রুমাইশা বাইরে বের হলো না। ইশ্চিত ফাঁকা রাখা দরজার একপাশে রইল। তারপর গম্ভীর ভীত সন্তোষ কণ্ঠে বলল, জি জি ভাইয়া, কিছু বলবেন? রুমেশের কণ্ঠ শুনে দরজায় দেখে কিছুটা এগিয়ে এলো সাফওয়ান। তারপর ধীর স্থির কণ্ঠে বলল, আমি জানি না ঠিক কোথায় কি প্রবলেম হয়েছে আর সেটা কতটা গুরুতর, তবে এইভাবে মন খারাপ করে থাকা কোনো কিছুর সমাধান হবে না। মন খারাপের কারণ আমাকে বলতে হবে। যদি এখন বলতে না পারিস, কাল বলবি। যদি মুখে বলতে না পারিস, তাহলে সাফিনের থেকে আমার ফোন নাম্বার নিয়ে টেক্সট করবি। যেভাবেই হোক, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর পেইন। আর সেটা কালকের মধ্যেই, কোনো অজুহাত চাই না। নাও ইউ ক্যান স্লিপ। বলেই যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল সাফওয়ান। রুমাইশা তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল। সাফওয়ান ভাই এর মনের খবর কিভাবে পেল ওর? ভাইয়া ওর মন খারাপের কারণ জানতে এত রাতে এখানে এসেছে? কে জানিয়েছে ভাইয়াকে? সাফিন? কিন্তু আমার মন খারাপের কারণ আমি কিভাবে বলবো ওনাকে? কিভাবে বলবো আমি যা দেখেছি? কিভাবে? দরজার কাছ থেকে সরে আবার পিছনে এসে পড়ল রুমাইশা। চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। হ্যাঁ, ওর মনের খারাপ, অনেক খারাপ।
খুব দরকার ওর কাউকে, যার সাথে ওর মনের কথা বলতে পারবে, যে ওর সহায় হবে। কিন্তু কাকে বলবে ও? সাফিনে বলা যাবে না। ওকে বললে ওর মনটাও রুমেশের মতো ভেঙে যাবে। রুনিয়া ফুপ্পি, কিন্তু যারা চায় না রুমেশা কখনো সাফনের ব্যাপারে জানুক, তাদের এ কথা কিভাবে বলবে ও? অসহায় হয়ে চোখ থেকে 2 ফোঁটা জল আবারও গড়িয়ে পড়ল। 2 চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল রুমাইশা। কাকডাকা ভরে প্রকৃতির হালকা ঝাপসা কুয়াশায় আচ্ছন্ন। ঘাসের উপর মুক্ত দানার মতো ছড়িয়ে আছে শিশির দানা। পাখির কিচিমিচি নীরবতা ধ্বনি যে সদ্য ঘুম ভেঙে গেল রুমাইশার। বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙছে। যত রাতে ঘুম হোক না কেন ওর, রোজ এমন সময় ঘুম ভাঙবে ওর। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিচে নামলো। তারপর মেইন ডোর পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। সাদা সালোয়ারের সাথে গাঢ় সবুজ জমিনের ওপর ধূসর ফুলের সাথে ফুলের ছাপা কামিজ পরে আছে ও। হাতে সাদা রঙের ওড়না নিয়ে মাথায় বেনি উন্মুক্ত করে দিয়ে ভোর সকালে বাড়ির ডান পাশে থাকা ফুলের বাগানে গেল রুমাইশা। এ ফুলবাগান রুনিয়ার হাতের তৈরি। অনেক আগে যখন এই বাড়িতে আসছে, তখন রুমাইশা, সাফন আর রাইসান মিলে এখানে হরপুটি করত বেশিরভাগ সময়। অনেকগুলো গাছের রুমাইশা নিজের হাতে করেও লাগিয়েছে। সেগুলো হয়তো এখন আর নেই, তবে সেসবের স্মৃতি এখনো তরতাজা। পায়ের জুতা খুলে খালি পায়ে বাগানের ভেতরে হেঁটে চলে রুমাইশা। নরম মাটির ওপরে প্রতিটা নির্লিপ্ত ঘাসকে নিজের ছোট ছোট চরণযুক্ত দ্বারা অনুভব করে চলছে। বিরাট এরিয়া জুড়ে ফুলের বাগান, অনেক অনেক রকমের ফুল, তবে গোলাপ বেশি। বাগানের ভেতরে হাজার ফুলের মাঝখানে সাদা রঙের ওড়নার বদলে শুভ্রতা প্রতীকের মতো উজ্জ্বল করছে রুমাইশা। ফুলগুলোকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। ফুলগুলো যেন ওর স্পর্শ পেয়ে নিজেদেরকে আরো বেশি মেলে ধরেছে। সমস্ত বাগানে ঘুরে ঘুরে সবকিছু দেখলো রুমাইশা। ফুলকে একটু একটু করে ছুঁয়ে দিয়ে ঘরে ফিরল রুমাইশা। নিজের কামরায় ফিরে ওর মনে পড়ল সাফন বলেছিল ওর সমস্যার কথা সাফনকে বলতে। কিন্তু কি বলবে ও? বিছানায় বসে ভাবতে থাকে কি বলা যায়। কি বললে সাফন ভাই সন্দেহ করবে না যে ও সব জেনে গেছে। ওনার দাঁত, ওনার মুখ, ওনার জিহ্বা, ওনার শরীর সব দেখেছে। কিভাবে বলবে? উপরের দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে কামড়ে ভাবতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ ভাবার পরেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য মন খারাপের একটা সুন্দর অজুহাত খুঁজে পেল ও। যদি মিথ্যা বলতে হবে, তবে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখন আর কিছু করার নেই। নিজের ফোনটা হাতে নিয়ে দুলতে দুলতে সাফিনের কামরার দিকে এগিয়ে গেল। দরজার উপরে বাড়ি দুয়েকে নক করল। দরজা খুলল সাফিন। দরজার সামনে রুমাইশাকে দেখে মিষ্টি এসে দাঁড়িয়ে থাকতে দেখে সাফিন বলল, কি ব্যাপার, এত খুশি কেন? কিছু হয়েছে নাকি? ভেতরে আসো আপু। রুমাইশা ভেতরে গিয়ে সাফিনের পড়ার টেবিলে চেয়ার টেনে বসে পড়ল। কিছু বলবে আপু? সাফিন বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করল। রুমাইশা লজ্জায় লাল নীল হতে লাগলো। সাফনের ফোন নাম্বার সাফিনের কাছেও কিভাবে চাইবে? যদি সাফিন কিছু মনে করে ওদের নিয়ে, এমনিতেই সুযোগ পেলেই খোঁচা দেয়। এখন ফোন নাম্বার নিচ্ছে দেখে যদি খোঁজার পরিমাণ আর বেড়ে যায়। সাফিন যদি ফুপ্পিকে বলে দেয় আমি সাফন ভাইয়ের ফোন নাম্বার নিয়েছি, তখন আমি যদি সাফিনে বলি যে সাফন ফোন নাম্বার নিচ্ছি একটা, যেন ফুপিকে না জানায়, তখন তো সাফিন আরও বেশি সন্দেহ করবে। কি করব? এইসব বিভিন্ন চিন্তায় রুমাইশার মাথা ঘুরতে লাগলো। ভাবতে ভাবতে মাথা চক্কর দিয়ে উঠল। রুমাইশাকে এভাবে চুপ থাকতে দেখে, লাল হয়ে যেতে দেখে সাফিন বলে উঠল, আপু চুপ করে আছো কেন? কি বলতে চাও বলো। সাফিন মনে মনে ভাবল, নিশ্চিত ভাইয়ের সাথে কিছু হয়েছে। মেবি ভাইয়া কিছু বলেছে ওকে মন খারাপের বিষয় নিয়ে। আপু তো একটু খুশি খুশিও লাগছে, কিন্তু তার সাথে এমন কি সম্পর্ক, সেইটা তা বুঝতে পারছি না। কিন্তু সাফিন একটু টের পেল না যে এই হাসি তার রুমিয়াপুর মন খারাপের ছদ্মবেশ। নিশ্চিত কিছু হয়েছে। আবার ভাই নিয়ে কিছু নাকি? থুতনিতে হাত রেখে একা বুড়ো উজিয়ে চোখ ছোট ছোট করে ভাব নিয়ে বলল সাফিন। সাফিনের উল্টো দিকে হাঁটতে দেখে রুমাইশা তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, তোর কাছে একটা জিনিস চাইবো, কিন্তু কাউকে বলতে পারবি না। এটা দরকারি চাচ্ছি, অন্য কাউকে একদম বলবি না। হ্যাঁ বলো, কি জিনিস চাইছো? তোমার কি লাগবে তাও আমার কাছে? দুষ্টু হাসি দিয়ে বলল সাফিন। রুমাইশা সিরিয়াস মুখ নিয়ে বলল,
চাইবো, তার আগে তোর একটা খচ্চর মার্কা ফেস চেঞ্জ কর, স্বাভাবিক হ। সাফিন মুখের চারপাশে আঙুল দিয়ে ইশারা করে দেখালো রুমাইশাকে। সাফিনের হাসি মুখের সাথে সাথে বদ্ধ হয়ে গেল, মুখখানা কালো করে বলল, তুমি আমাকে খাচ্চরের সাথে তুলনা করলে আপু? তুই খাচ্চর কি? খাচ্চর না, সেটা ডিটেলস পরে কথা যাবে, তার আগে আমি যা চাইছি সেটা দে। হ্যাঁ বলো, কি চাই তোমার? প্যাঁচার মতো মুখ করে বলল সাফিন। চাইবো, তার আগে প্রমিস কর এই বিষয় নিয়ে কোনো রিয়েক্ট করবি না, প্লাস কাউকে বলবিও না, প্লাস এই বিষয় নিয়ে হাসি তামাশাও করবি না, প্লাস পরবর্তী এই বিষয় নিয়ে আমাকে খোঁজাও দিবি না। ডান হাতটা সাফিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল রুমাইশা। সাফিন চোখ ছোট ছোট করে সন্ধ্যার দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর রুমাইশার হাতের ওপর ডান হাতটা রেখে বলল, ঠিক আছে, প্রমিস করলাম, এখন বলো কি চাও? সাফন ভাইয়ের ফোন নাম্বার। সাফিন চোখ বড় বড় করে রুমাইশার দিকে তাকালো। তারপর এক্সাইটমেন্টে বুড়ো দুটো উঁচিয়ে দুষ্টু হাসি দিয়ে মুখ গোল করে চিল্লাতে যাবে, তখন রুমাইশা তাড়াতাড়ি ওর মুখে হাত দিয়ে তালু দিয়ে চেপে ধরল। ওকে থামিয়ে বলল, প্রমিস করেছিস তুই কোনো রিয়াক্ট করবি না, এখন সাফন ভাইয়ের ফোন নাম্বার দে। সাফিন অতি কষ্টে নিজে উত্তেজনায় দাঁতে দাঁত দিয়ে চেপে ধরল, ফোনটা বের করলো, কিন্তু চোখ মুখে ওর ব্যাপারটা একটুখানি সেলিব্রেট করার জন্য উদ্বিগ্ন করছে যেন। ফোন থেকে সাফনের ফোন নাম্বারটা কপি করে রুমাইশাকে দিয়ে বলল, হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো। আচ্ছা বলে ফোন নাম্বার নিয়ে রুমাইশা রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে সাফিনকে আরও একবার চোখ দিয়ে শাসিয়ে গেল, এই বিষয়ে কাউকে কিছু না বলতে। রুমাইশা চলে যেতে সাফিন লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে খানিকটা নাচানাচি করল। ও ভেবে নিল নিশ্চিত সাফন ভাই আর রুমাইশার ভিতরে কিছু চলছে। এদিকে নিজের ঘরে ফিরে এসে সাফনের উদ্দেশ্যে মেসেজ লিখতে বসল রুমাইশা। সাদা ওড়নাটা বিছানায় বিছিয়ে আছে এক পাশে, নিতান্ত ছড়ানো চুলগুলো ডান পাশে ছড়িয়ে আছে। নরম হাত দুটো দিয়ে মোবাইল ফোনটা ধরে রেখেছে উপরে, ধার দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ভাবছে রুমাইশা ব্যাপারটা কিভাবে সাজালে সাফন ভাইয়ের মনোপুত হবে। একবার একভাবে লিখছে তো আরেকবার মুছে ফেলছে, অন্যভাবে লিখছে, কিন্তু কিছুতেই মনে মতো হচ্ছে না। অবশেষে রুমাইশা অনেক ভাবনা চিন্তা পর লিখল, আমার মন খারাপের কোনো গুরুতর কারণ নেই। লিটারেচারের হিস্ট্রি এক্সামটা অনেক খারাপ হয়েছে, আমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু যেরকম আশা করেছিলাম সেরকম লিখতে পারিনি, এই কারণ। চিন্তা করবেন না, আমার মন খারাপ নেই, ভালো হয়ে গেছে। লিখে টেক্সটটা সেন্ড করলো রুমাইশা। নিজের রুমে ওয়ার্কআউটের রত সাফন ফোনের টুং আওয়াজে ধ্যান গেল ওদিকে। ওয়ার্কআউটে বিরতি দিয়ে স্বেচ্ছাযুক্ত শোল নিয়ে বিছানায় অবহেলিত পড়ে থাকা ফোনটার নিকট এলো সাফন। তার কঠোর পেশিগুলো ইস্পাতে দীর্ঘ হাতটা দিয়ে ফোনটা তুলল সে। আননোন নাম্বার থেকে একটা মেসেজ। ফোনের লক খুলতেই মেসেজ ভেসে গেল। ভেতরে গিয়ে মেসেজটি পড়ল সাফন, কিন্তু সেই মেসেজটি বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পেল না। এত সামান্য বিষয় নিয়ে মন খারাপ করার মতো মেয়ে রুমাইশা যে নয় সেটা তার খুব ভালো করেই জানা। মন খারাপের আসল কারণ উদ্ঘাটন করতে মনে মনে তৎক্ষণাৎ সাফন সিদ্ধান্ত নিল। মেসেজটা দেখে ফোন রেখে দিল, প্রত্যুত্তর করল না। এদিকে সাফনের আশ্বস্ত করতে পেরে ভেবে আনন্দিত হয়ে রুমাইশা বুঝল না যে সে তার ছোট্ট মিথ্যা কথাটা ধরে ফেলতে সাফনের 1 মিনিটও সময় লাগেনি। শেষ বিকালের দিকে রুনিয়া সবার জন্য নাস্তা বানাচ্ছিল, রুমাইশা রুনিয়াকে সাহায্য করেছিল। এমন সময় সাফিন ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়িতে ফিরে মামা বলে চিল্লাতে থাকলো। এটা ওর স্বভাব। রুনিয়া সামনে পড়লে মামা চিল্লাবে সাফিনের চিল্লানিতে রুনিয়া কিচেন থেকে হাঁক ছাড়লেন। সাফিন কিচেনের দিকে এগিয়ে গেল। এমন মজাদার নাস্তা রেডি হচ্ছে দেখে সাফিন লোভ সামলাতে পারল না, ধাম করে নাস্তার প্লেট হাত ঢুকিয়ে দিল। রুমাইশা একটা চটি মারল সাফিনের মাথায়, তারপর বুড়োকুটি করে বলল, বেয়াদব, ভালো করে হাত ধুয়ে আয়, যা পালে গোসল করে আয়, ছেঁড়া কোথাকার। সাফিন রুমাইশার কথা কানে না নিয়ে আবার নাস্তার প্লেটের দিকে হাত বাড়ালো, সাথে সাথে রুমাইশার প্লেটটা সরিয়ে নিয়ে পেছনে লুকিয়ে রাখলো। মোটেই হাত দিবি না, আগে সুন্দর করে ফেস ওয়াশ করে আবি, তারপর নাস্তা পাবি। ছেঁচড়াদের কোনো নাস্তা নেই, যা ফ্রেশ হয়। কিন্তু নাসাবান্দা সাফিন এঁকে বেঁকে রুমাইশা থেকে নাস্তা নেওয়ার চেষ্টা করতেই থাকলো। শেষমেশ না পেরে ইনোসেন্ট মুখ করে বলল,
আর এক পিস আপু প্লিজ। কিন্তু সাফিনের এমন ইনোসেন্টে গলল না রুমাইশা। চোখ টিপ দিয়ে মাথা নাড়িয়ে বোঝালো সে কিছুতেই নাস্তা প্লেট সাফিনকে দেওয়া হবে না। সাফিন আর রুমাইশার এমন দুষ্টুমি দেখে হাসল রুনিয়া। তারপর সাফিনকে উদ্দেশ্য করে বলল, ফ্রেশ হয়ে এসে তোর সাফান ভাইয়াকে নাস্তা দিয়ে আয়। আমরা এক্ষুনি যেতে পারবো না, কেউ সবে ব্যস্ত। আমার এখন চুলার কাছে অনেক কাজ আছে, সরতে পারবো না। রুইনের মুখে সাফানের নাম শুনতেই খেপে উঠল রুমাইশা। কেঁপে উঠল রুমাইশা। চোখ মুখ ওর হঠাৎ করে বিষাদের ছায়া নেমে এলো। এতক্ষণ কত হাসি খুশি ছিল, সাফনের ব্যাপারটা ভুলেই গিয়েছিল। রুমাইশা হঠাৎ এমন কেঁপে ওঠা দেখে চুপ হয়ে যায়। খেয়াল করলো সাফিন। আর তার এমন নীরবতা যে সাফওয়ানের নাম শুনে শুরু হয়েছে সেটা বুঝতে পারল। কিন্তু এরকমটা কেন হলো সেটা সাফিনের অজানাই থেকে গেল। সাফিনকে নাস্তা দিয়ে আসতে হবে শুনে সাফিন ওখান থেকে কেটে পড়ল। যাওয়ার আগে বলে গেল, আমি পারবো না, আমার ফ্রেশ হতে দেরি হবে। রুমি আপু তুমি যাও। সাফিনের যাওয়ার দিকে তাকিয়ে রুমাইশা ভাবতে থাকে, এখন তো তাকে যেতেই হবে নাস্তা দিতে। সাফন ভাই তো ফুপ্পি ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না, আর ফুপ্পি ছাড়া অন্য কাউকে ছাদে যাওয়ার পছন্দও নয়। যদি ভাইয়া রেগে যায়, যদি আমার উপর চড়াও হয়, তখন কি হবে? কামড়ে দেবে সেই ছোটবেলার মতো? মুখখানা ফ্যাকাশে হয়ে গেল রুমাইশার। তার ভাবনায় ছেদ ঘটিয়ে রুনাইয়া রহমান এবার সত্যি সত্যি ওকে বললেন সাফানকে নাস্তা দিয়ে আসতে। রুনিয়া রান্নার কাজে ব্যস্ত দেখে সে আর দেখতে পেল না রুমাইশার মুখে সেই ভয়ের অভিব্যক্ত। নাস্তার ট্রে নিয়ে এক পা দু পা করে হেঁটে চলেছে রুমাইশা। এখন তো সন্ধ্যা হবে। ভাইয়া কি রুমের বাইরে থাকবে না ভেতরেই? যদি বাইরে থাকে আর তাকে দেখে ফেলে, আর তাকে দেখার অপরাধে সে যদি আমাকে অ্যাটাক করে, যদি আমাকে মেরে ফেলে, এসব আজগুবি ভাবনা ভাবতে ভাবতে ছাদে পৌঁছে গেল রুমাইশা। কিন্তু তার কোনো ভাবনাই সত্যি হয়নি। সাফান নিজের রুমেই আছে, আর এক জায়গায় বসে নেই। তার চলাফেরা বিভিন্ন শব্দ রুমাইশা কানে আসছে। রুমাইশা সাফওয়ানের রুমের জানালাটার থাই গ্লাসের সামনে রাখা টি টেবিলের কাছে আসতেই রুমের ভেতরে হাঁটা চলার শব্দ থেমে গেল। রুমাইশার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এই মুহূর্তে রুমের ভেতরে বিদ্যমান সেই 6 ফুট 4 ইঞ্চি লম্বা সুঠাম দেহের হিংস্র চোখের পুরুষটা তাকে দেখছে। আর সেই অনুভব হতেই রুমাইশা হৃদযন্ত্রটা তীব্রভাবে ভীতগ্রস্ত হয়ে অস্থিরভাবে দিরিম দিরিম করে লাফাচ্ছে। কান মাথা গরম হতে শুরু করলো রুমাইশার। প্রাণপণ চেষ্টা করলো নিজে যেন সেই পুরুষটি তার এই ভয়ানক অবস্থা না দেখে। কিন্তু সমস্ত চেষ্টা বিফলে গিয়ে উল্টে রুমাইশার মস্তিষ্কে তার হাতের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, যার ফলে রুমাইশার ট্রে ধরা হাত দুটো আজ অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি করতে শুরু করলো। নিঃশ্বাস চেপে রেখে কোনো রকমের ট্রেটা টেবিলের উপর রেখে রুদ্ধশ্বাস ছুটে পালালো রুমাইশা। আজ আর বলা সাহস হলো না যে খাবার ট্রে টেবিলের উপরে রেখেছে। সাফওয়ান রুমাইশার আজ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং এটা বুঝেছে যে রুমাইশার ভেতরে খুব বড়সড় কোনো ঘাপলা আছে, আর সেটা হয়তো তাকে নিয়েই। আর সাথে সাথে সিদ্ধান্ত নিল রুনিয়াকে বলবে রুমাইশাকে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করতে। নাহলে এভাবে চলতে থাকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে নিশ্চিত। 2-3 দিন বিরতির পর 4টা এক্সাম দিয়ে হাঁপিয়ে গেছে রুমাইশা। এই কয়েকদিন পড়া চেপে কারোর সাথে তেমন কথা বলার ফুরসত পায়নি রুমাইশা। সাফিন অপেক্ষায় আছে কবে রুমাইশার এক্সাম শেষ হবে আর ওরা ঘুরতে যাবে। কিন্তু এক্সাম শেষ হচ্ছে না, এখন একটা বাকি আছে। যদিও লাস্ট এক্সামটার আগে বেশ কয়েকদিন ছুটি পাওয়া যাচ্ছে। এক্সাম দিয়ে এসে কোনো রকমে একটু নাস্তা পানি করে বিছানায় চলে গেল রুমাইশা। গত কয়েকদিন খুব কম ঘুমিয়েছে। 24 ঘন্টা হয়তো সব মিলে 5টা ঘন্টায় ঘুমিয়েছে ও। ক্লান্তিতে শরীর অবসান। বিছানায় এসে গালিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেল রুমাইশা। রাতের বেলা 10:30টার দিকে রুমাইশাকে রাতের খাওয়ানোর জন্য ঘুম থেকে জাগিয়ে তোল রুনিয়া। রুমাইশা উঠবে না করেও শেষ পর্যন্ত রুনিয়া জোরাজুরিতে উঠল, কিন্তু তাকে বিছানা থেকে নামাতে গেল না। অগত্যা রুনিয়া ভাত মেখে নিয়ে এসে খাইয়ে দিয়ে গেল। চাপাচাপি করে অল্প কয়েক লোকমা ভাত খেয়ে আবার শুয়ে পড়ল রুমাইশা। এ ঘুম আর সারা রাতের ভেতর ভাঙবে না। শীত আলসাতা কাটিয়ে ভোরবেলা ঘুম থেকে আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে পড়ল রুমাইশা। পরবর্তী আর শেষ এক্সামটা দিয়ে এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাবে ও। এখানে
এত চাপের ভেতর থাকা ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সারাক্ষণ ভয়ে ভয়ে কেটে যাচ্ছে ওর। এইভাবে মানসিক চাপ নিয়ে থাকা সম্ভব না। একবার ভাবলো ছুটিগুলো বাড়িতে কাটিয়ে আসবে, কিন্তু বাড়ি গেলে শুধু ওর গল্পটাই হয় তার মায়ের সাথে। পড়ার হতে চায় না। বিছানা থেকে নেমে আজ ভোর সকালে গোসল দিল রুমাইশা। ওয়াশরুমে ঝর্ণা নিচে দাঁড়িয়ে এই সুখ সুখ অনুভূতির কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছে। শরীরে পড়া পানির সাথে যেন ওর সমস্ত কষ্ট, খারাপ লাগা, মানসিক চাপ গড়িয়ে যাচ্ছে নিচে। মুখে শান্তির স্পষ্ট হাসি ফুটল রুমাইশার। শান্তি। গোসল শেষ করে সাদা জমিনের ওপর আকাশি রঙের ছোট ছোট ফুলে ছাপাওয়ালা কামিজ পরল। আকাশি রঙের স্যালোয়ার আর ওড়না পরে নিল রুমাইশা। ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে পিঠের ওপরে আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটার দিকে দেখল। মনে হলো চোখের একটু কাজল দিলে মন্দ হয় না। বহুদিন পর শখ করে কাজল দিল চোখে। ঠোঁটে স্ট্রবেরি ফ্লেভারের লিপস গ্লোসটা থেকে সামান্য পরিমাণ লিপ ফুট ঘষে দিল। তাতে সিম্পল স্নিগ্ধ মুখখান আরও বেশি স্নিগ্ধতার পরিপূর্ণ হয়ে উঠল। নিজের এই সামান্যতম সাজটুকুতে শেষ করে কিচেনের দিকে রুনিয়ার কাছে গেল। কি রান্না করছো আজকে পুপ্পি? রুনিয়া রুমাইশার দিকে তাকিয়ে কাজে অব্যাহত রেখে উত্তর দিলেন, ফুলকপি দিয়ে রুই মাছ আর পালং শাক আর সাফওয়ানের জন্য রুটি আর সবজি। গুটি গুটি পায়ে রুনিয়ার দিকে এগিয়ে এসে রুনিয়ার পাশে দাঁড়ালো রুমাইশা। আমাকে দাও, আমি করে দিচ্ছি, তুমি পাশে বসো, ভুল হলে বলে দিও। আবদার সুরে বলল রুমি। রুনিয়া সন্তোষ সহিত হেসে তাকালো রুমাইশার দিকে। তাকিয়ে যে রুনিয়ার চোখে জোড়া স্নিগ্ধতায় চেয়ে গেল। বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে রে রুমি। তুই তো এমন সাজগোজ করিসই না, তা আজকে কি মনে করে সকাল সকাল সাজলি, আবার গোসলও দিয়েছিস? রুমাইশা লজ্জা পেল। ওড়না খুঁটি আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, এমনি ফুপ্পি, মনে হলো একটু সাজি, তাই। বলতে বলতে মাথা নিচের দিকে চলে গেল রুমাইশার। রুনি হাতে খুন্তিটা রুমির হাতে দিয়ে বলল, ঠিক আছে, কর রান্না, আমি এখানে বলছি। পাশে পাশে রাখছি। টুলের উপরে বসে পড়লেন। রুমাইশা রান্না করতে করতে রুনিয়ার সাথে গল্প করেছে। মাঝে মাঝে রুনিয়া দেখিয়ে দিচ্ছে কি করতে হবে। রান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার সাজালো দুজন। এমন সময় শাফিন নিচে এলো। খাবার টেবিলে বসতে বসতে বলল, কি ব্যাপার, আজ এভাবে এত সুগন্ধ কেন? রুমি আপু রান্না করেছে নাকি? একটু বেশি সুগন্ধ মনে হচ্ছে। দাঁত কেলি বলল শাফিন। রুমাইশা চোখ কটমট করে তাকালো শাফিনের দিকে, তারপর বলল, চুপ করে খাচ্ছি আমরা, বেশি কথা বলিস। বেশি কথা বলবি তো তোর কাঁচা তরকারি গিলাবো। শাফিন প্লেটে তরকারি নিতে নিতে বলল, তোমার এই কাঁচা রেসিপি তুমি দুলাভাইকে গিলাও, আমি রান্না করে তরকারি খাচ্ছি। রুমাইশা খেপে গিয়ে বলল, তুই কাঁচা তরকারি খাওয়ার যোগ্য, কারণ তুই একটা ছাগল। আমার বরকে তো আমি রোজ বিরিয়ানি রান্না করে খাওয়াবো, আর তোর বিয়ের পর তোর বউকে বলে দেবো যেন তোর ভাতে ছাগলের ক্রোমোজোম আছে অর্ধেক, তোকে যেন সারাদিন ঘাস পাতা খাওয়ায়। শাফিন হেসে হেসে বল, আমি যেদিন ছাগল হই তাহলে তোমার বর হবে গরু আর তুমি হবা হাম্বা। রুমাইশা চোখ ছোট ছোট করে তাকিয়ে হাতে থাকা তরকারি চামচ দিয়ে শাফিনের পিঠে একটা বাড়ি দিল। এমন সময় রুনিয়া এসে বলল, কি জোর করলি তোরা? বড় হয়েছিস সব নামি, এখনো এই সমস্ত কথা বললিস আর ঝগড়া করিস। রুমাইশা অভিযোগের সুরে বলল, তোমার ছেলে আমাকে বকরা গরু বলছে ফুপ্পি। সাথে সাথে শাফিন রুমাইশার কথা বিরোধিতা করে বলল, আপু আমাকে ছাগল বলেছে আগে। আমি যদি ছাগল হই তাহলে তুমিও ছাগল, কারণ তুমি আমার মা। তাহলে তো রুমি আপু ইনডিরেক্টলি তোমাকে ছাগল বলেছে। রুমাইশা এবার রেগে গিয়ে বলল, দাঁড়া, তোর হচ্ছে মজা দেখাচ্ছি, বলে শাফিনের চুলে মুঠি ধরে টেনে ধরল। শাফিন মাগো বলে চিৎকার করল। এদের কাণ্ড দেখে রুহি না হেসে পারল না। তাই দুজনকে ছাড়িয়ে দিয়ে সাফওয়ানের জন্য নাস্তা নিয়ে ছাদের দিকে গেল। এদিকে সাফওয়ান রুহিনের অপেক্ষায় বসেছিল। আজ মাকে বললে কিছু একটা ব্যবস্থা করবে ও।